Hello everyone, once again I welcome all of you to my YouTube channel, Sir Abhishek Pawan. Today is History of English Literature series. After Old English or Anglo-Saxon period, then Middle English period, that is before the age of Chaucer, age of revival, and then the Elizabethan age or the Renaissance period. And today I'm going to talk about point to point, specific, very informative for all type of competitive exams. That is the Jacobean age. This is spanning from 1603 AD to 1625 AD, plus number 6. So let's go. First of all, what is Jacobean age? জেকোবিয়ান এজটা কি বা কোন পিরিয়ডটাকে বলছি আমরা? চলো শুরু করছি। দ্য টার্ম, এই জেকোবিয়ান বলতে কে বা কারা, চলো দেখে নিই। দ্য টার্ম জেকোবিয়ান ডিরাইভস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড জেকোবাস, which is the Latin form of the name James and refers to the period of King James I's reign. অর্থাৎ জেকোবিয়ান বলতে কেউ নেই, অ্যাকচুয়ালি জেমস অর্থাৎ কিং জেমস ওয়ানের যে রাজত্বকাল, ঠিক সেই সময়টাকে বলছি আমরা জেকোবিয়ান এজ। ওয়ার্ডটা কি? এটা তো ল্যাটিন ওয়ার্ড, এখান থেকেও অনেকবার অনেক কোশ্চেন এসেছে। নেক্সট আমরা কি জানবো দেখো, দ্য এজ স্প্যানিং ফ্রম 1603 1603 খ্রিস্টাব্দ টু 1625 is called the Jacobean age, as because কেন ইংল্যান্ড was ruled by জেমস কিং ওয়ান ডিউরিং দিস পিরিয়ড। আমরা যেমন এলিজাবেথেন এজ পড়েছিলাম, রেনেসান্স পিরিয়ডটা এলিজাবেথেন পিরিয়ডে হয়, সেই কারণে কেউ কেউ এলিজাবেথেন এজ বলি বা কেউ বলছে রেনেসান্স এজ। একই রকম ভাবে কিং জেমস ওয়ানের রাজত্বকালকে বলছি আমরা দ্য জেকোবিয়ান এজ, যেহেতু ওই সময় ইংল্যান্ডে রাজত্ব করতেন জেমস কিং ওয়ান, আর এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার নাম জেকোবাস। তো লেটস গো নেক্সট, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হেনরি সেকেন্ড। এবার আমাদের এর আগে আমি বলেছিলাম এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এর তথ্যগুলো মনে রাখতে হলে ঘটনাগুলো আমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের মতন পরপর পরপর মনে রাখতে হবে, রাখলেই দেখতে পাবো এই এজ রিলেটেড যে বিভিন্ন কোশ্চেন গুলো খুব ইজিলি আমরা পয়েন্ট আউট করতে পারবো। দেখো তাহলে হেনরি সেভেন্থ কে ছিলেন? তিনি ছিলেন, হেনরি সেভেন ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড ফ্রম 1485 টু 1509। হয়তো অনেকে বলবে তোমরা যে হেনরি সেভেন্থ এলো কেন? আমরা কিং জেমস ওয়ানটা কে, কোথা থেকে এলো, আমাদের এই ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিটা কিন্তু আমাদের জানা ভীষণ প্রয়োজন। দেখো তাহলে আমরা হেনরি সেভেন কে ছিলেন? ইংল্যান্ডের রাজা ছিলেন, যিনি রাজত্ব করেছিলেন 1485 সাল থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, হি হ্যাড টু চিলড্রেন, তার দুজন সন্তান ছিলেন, হেনরি এইট অ্যান্ড দ্য প্রিন্স অফ স্কটল্যান্ড মার্গারেট টিউটর। তাহলে জানলাম এগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ চেইন আকারে কিন্তু মনে রাখতেই হবে, নইলে কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করা খুব কঠিন হয়ে যাবে। চলো দেখে নিই আমরা এবারে হেনরি এইট। এই হেনরি এইটটাকে, হেনরি এইট ছিলেন রুলড ইংল্যান্ড ফ্রম 1509 টু 1547। তিনি এবারে হেনরি সেভেন মারা যাওয়ার পরে হেনরি এইট এলেন এবং রাজত্ব করলেন ইংল্যান্ডকে 1509 খ্রিস্টাব্দ থেকে 1547 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কি জানবো, হি ম্যারিড 6 টাইমস অফ মেল চাইল্ড। এটা একটা ইংলিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তথা ইংল্যান্ডের যে রাজার যে ডাইনেস্টি ছিল সেটা একটা মারাত্মক আলোড়ন সৃষ্টির ঘটনা। তিনি 6বার বিয়ে করেছিলেন। কেন? না, তিনি 6বার বিয়ে করেছেন কারণ তার মেল চাইল্ডের জন্য। তো তার বিয়ে করেন, সন্তান হয় ফিমেল চাইল্ড, এই করে মেরে ফেলেন, এই একটার পর একটা করে মেরে ফেলতে ফেলতে তিনি 6বার বিয়ে করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিজ অনলি ডটার ওয়াজ কুইন এলিজাবেথ। তো শেষের দিকে যে তার একমাত্র সন্তান বা মেয়ে সন্তান কুইন এলিজাবেথ। নেক্সট আসি, এবার জেমস ফাইভ কি করে এলেন চলো দেখে নিই। মার্গারেট টিউটর ম্যারিড টু জেমস ফোর। এবারে তার যে মেয়ে মার্গারেট টিউটর, তাকে বিয়ে করেন জেমস ফোর। এবার দেখো জেমস ফোর এসে গেল। এবারে দে হ্যাড টু চিলড্রেন নেমড জেমস ফাইভ অ্যান্ড ম্যারি ওয়ান। তাহলে এবারে এই মার্গারেট টিউটর এবং জেমস ফোরের সন্তান ছিল দুজন, একজন জেমস ফাইভ এবং একজন ম্যারি ওয়ান। নেক্সট দেখে নেব, জেমস সিক্স অ্যান্ড জেমস সিক্স অ্যান্ড মারি ওয়ান ওয়ার দেয়ার চিলড্রেন। এবার জেমস ফাইভ এবং টিউটরের সন্তান ছিল দুজন। তো এবারে দেয়ার চিলড্রেন,
চলো আমরা দেখে নিব এবারে মারি ওয়ান। এবার মারি ওয়ান অ্যান্ড এলিজাবেথ হ্যাড দ্য এনমিটি, ট্রিমেন্ডাস এনমিটি, ভীষণ শত্রুতা ছিল এবং এলিজাবেথ কি করেন, তাকে এক্সিকিউট করেন, মেরে ফেলেন এই মারি ওয়ানকে। এবার রয়ে গেল কে? এবার রয়ে গেল অবশ্যই জেমস সিক্স। এবার কুইন এলিজাবেথ নেভার ম্যারিড, দ্য থ্রোন ওয়াজ এমটি আফটার হার ডেথ ইন 1603। এগুলো তো প্রত্যেকটা থেকে অনেক কোশ্চেন আসে। তাহলে কবে মারা গেলেন এলিজাবেথ? 1603-তে। এবারে নর্মালি কি হলো, থ্রোন বা রাজ প্রাসাদ বা চেয়ার ফাঁকা। এবারে কে হবেন রাজা বা রানী? তার সিংহাসনটাকে কে, তার যে শূন্যপদ কে পূরণ করবেন? আমরা জানি কুইন এলিজাবেথ কখনো বিয়ে করেননি, তার সাকসেসর কেউ নেই। এবারে তারা কি করলো, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়াজ সার্চিং ফর দ্য সাকসেসর অফ হার। এবার সেই রাজ সিংহাসনে কাকে আরোহণ বা বসানো যায়, এবার লোক, ইংল্যান্ডের লোকরা তারা খুঁজতে শুরু করলেন। এবারে জেমস সিক্স ওয়াজ ইনভাইটেড টু অ্যাড অন দ্য থ্রোন অফ ইংল্যান্ড। আমরা জানি এই জেমস সিক্স ছিলেন ফ্রান্সে, তাকে ইনভাইট করা হলো, তিনি এলেন, তাকে ইংল্যান্ড নিমন্ত্রণ করা হলো। এবার তাকে কি করা হলো, অর্থাৎ এই যে ইংল্যান্ড কুইন এলিজাবেথের রিলেটেড বা রিলেটিভ কে আছে, তাহলে অবশ্যই জেমস সিক্স আছেন, তাকে ইনভাইট করে তিনি এলেন। He became the king of England. The period was known as Jacobean age. এই জেমস সিক্স এর রাজত্বকাল কি বলছি আমরা, জেকোবিয়ান এইজ। এই হলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবার চলো আমরা জেনে নেব, তাহলে এই যে টোটাল যে জিনিসটা পড়লাম, একটা ডায়াগ্রামের মধ্য দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা, যাতে মনে রাখতে সুবিধা হয়। এই যে ডায়াগ্রামটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু খুব ইজিলি তোমাদের আনসার করতে ভীষণ হেল্প করবে। চলো দেখে নিই। তাহলে হেনরি সেভেন এলেন রাজা, তার দুই সন্তান হেনরি এইট অ্যান্ড মার্গারেট টিউটর। এর মার্গারেট টিউটর বিয়ে করলেন জেমস ফোর কে। হেনরি এইট এর সবার বিয়ে করলেন, তার একমাত্র কন্যা সন্তান এলিজাবেথ রয়ে গেলেন। এবারে এই যে মার্গারেট টিউটর এবং জেমস ফোর, এদের আবার সন্তান জেমস ফাইভ এবং মারি ওয়ান। এই মারি ওয়ানকে এক্সিকিউট করলেন এলিজাবেথ, রয়ে গেলেন জেমস ফাইভ। এবার জেমস ফাইভের সন্তান ছিলেন জেমস সিক্স। এই মোটামুটি একটা জেকোবিয়ান এইজের একটা মিনিমাম এই জায়গাটুকু আমাদের জানতেই হবে, তবেই আমাদের সুবিধা হবে। এবার চলো আমরা প্রসিড করছি। এইবারে এই যে তার রাজত্ব কালটা, এই রাজত্ব কালটাকে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বা ক্রিটিক্সরা বিভিন্ন ভাবে মার্ক করেছেন। চলো কি দেখে নেব। দিস এজ মার্ক as the shift from the optimism of the Elizabethan era to darker, more complex in literature, drama, exploring corruption, revenge and the macabre. তো মারাত্মকভাবে কি হলো, এলিজাবেথিয়ান ছিলেন অত্যন্ত অপটিমিস্টিক। তার সময়ে লিটারেচার এবং বিভিন্ন দিকে মানে ব্যাপকভাবে উন্নতি হয় এবং কোনো ধরনের ওয়ার হয়নি। তারপরে এলেন কে, তারপরে এই যে তার পরবর্তী যে সময়টা, অর্থাৎ এই যে জেকোবিয়ান এইজ, এই এজটাকে অনেকেই বলছেন ডার্কার, মোর কমপ্লেক্স লিটারেচার এলো, ড্রামা এলো, করাপশন মারাত্মকভাবে, রিভেঞ্জ এবং দ্য মাকাবার, এই যে ইভেন্টস গুলো আমরা দেখতে পাই ঠিক তার পিরিয়ডটাকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নিব। বাট ডিউরিং দিস এজ লিটারেচার, কালচার, সায়েন্স অ্যান্ড আর্টস ওয়ার সিগনিফিকেন্টলি ফ্লারিশড। ভুললে চলবে না, এই সময় উনি ছিলেন ফ্রান্সের অত্যন্ত এই যে সাহিত্য, সায়েন্স এবং কালচার, আর্টস এর বিখ্যাত, তিনি অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন, তিনি মারাত্মক প্যাট্রনেজ ছিলেন এসবের। তাই এদিক থেকেও কিন্তু ভীষণ ভাবে কিন্তু আমরা ফ্লারিশমেন্ট দেখতে পাই, এটা আমাদের প্রয়োজন। নেক্সট, কি ইভেন্টস অফ জ্যাকোবিয়ান এজ, আমরা কি কি ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো দেখবো। দেখো, গান পাউডার প্লট। গান পাউডার কি কি প্লট আমি আগে বলছি তোমাদের, তারপরে বিস্তারিত আবার আলোচনা করব। গান পাউডার হলো ভীষণ ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। পাবলিকেশন অফ দ্য কিং জেমস বাইবেল। নেক্সট, ফাইন্ডিং অফ আর্লি আমেরিকান কলোনিজ। নেক্সট, ইউনিফিকেশন অফ ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড। আমরা জানি এই তার আমলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সমস্ত মানে বৈরিতা ভুলে গিয়ে একত্রিতকরণ হয় তার আমলেই। নেক্সট, প্ল্যান্টেশন অফ আলস্টার। এই হলো ইম্পর্টেন্ট এই ছখানা ইভেন্ট, বা আমরা জানতে পারি এই ইভেন্টগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে পরীক্ষায় আসে। এবার আমি তোমাদের আলোচনা করবো বনফায়ার ট্রেজন। এই যে আমরা প্লটটা পড়লাম আগে, তো এই বনফায়ার ট্রেজনটা কি? এটা হচ্ছে বনফায়ার ট্রেজন রেফার্স টু দ্য গান পাউডার প্লট, যেটা একটু আগে বললাম, of 1605। এটা কবে ঘটে? 1605 খ্রিস্টাব্দে। A failed attempt by English Roman Catholics to blow up the House of Lords and assassinate the King James I, which is now celebrated with the bonfire and fireworks of November 5th, known as the Guy Fawkes Night। এই জেকব বা এই যে জেমস ওয়ান, তিনি ছিলেন প্রোটেস্ট্যান্ট। তো এবার ক্যাথলিক, তখন রোমান ক্যাথলিক্সের তখন বারবারান্ত, তারা কিছুতে মেনে নিতে পারছিলেন না এই প্রোটেস্ট্যান্ট একজন লিডারকে। তাই তারা গোপন ষড়যন্ত্র কনস্পিরেশন করলেন এবং তারা গোপনে কি করলেন, পার্লামেন্টকে তারা
পুড়ে ছাই করে দিলেন। এটাকে বলা বনফায়ার প্রিজন। কত তারিখে? ১৬০৫ খ্রিস্টাব্দে ৫ই নভেম্বর পার্লামেন্টকে পুড়ে ছাই করে দিলেন এবং জেমস ওয়ানকে মারার চক্রান্ত করলেন। তিনি অত্যন্ত ছিলেন স্মার্ট। তিনি নিজেকে সেভ করলেন এবং যারা ফেক, এই যে যারা কনস্পিরেটর তাদেরকে তিনি হত্যা করলেন এবং তারপর তো এই 5th নভেম্বরকে মানে ইংল্যান্ডে এখন আমরা যেমন আমরা দশেরা পালন করি, ওরকম ইংল্যান্ডে এখনো এখনো 5ই নভেম্বর ছেলেরা বা মেয়েরা বাচ্চারা বড় বড় মানুষের মতন একটা বড় মূর্তি পুতুল তৈরি করে এবং পুড়িয়ে দেয়। কেন? টু ডিফিট ওভার দ্য ইভিল। তো ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অনেক কোশ্চেন অনেক টাইপের পরীক্ষাতে কিন্তু এসেছে। একটু ভালো জানলে পরে তোমাদের ইজি হয়ে যাবে। নেক্সট দেখবো রাইজিং অফ জ্যাকোবিয়ান ড্রাম অ্যান্ড ড্রামাটিস্ট। কি কি এলো? ড্রামা, কি দ্য হোয়াইট ডেভিল, রাইটার জন ওয়েবস্টার। এবার আরেকটা বিখ্যাত ড্রামা দ্য ডাচেস অফ মালফি, তার রাইটারকে জন ওয়েবস্টার। নেক্সট থিম অফ ড্রামাস, আর এই যে দুখানা ড্রামা আমরা পড়লাম এর থিম কি? রিভেঞ্জ ট্র্যাজেডি। এগুলো কিন্তু ভীষণ জানা প্রয়োজন। নেক্সট জানবো আমরা লিটারি অ্যাচিভমেন্ট, কি লিটারি অ্যাচিভমেন্ট আসে, যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ টিচার করছে। ফেমাস ট্র্যাজেডি অফ উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের আমরা জানি 1564 সালে 1564 জন্ম এবং 1616 মৃত্যু। এই সময়ের মধ্যে তিনি এলেন। উইলিয়াম শেক্সপিয়ার একটা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডের দুটো যে হেমিস্ফিয়ার পড়ি, একটা হেমিস্ফিয়ারকে মানা হয় আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে। তার আবির্ভাব হলো, তার বিখ্যাত বিখ্যাত লেখা কিং লিয়ার 1605, ম্যাকবেথ 1606 অ্যান্ড দ্য টেম্পেস্ট 1610, এই আলোড়ন সৃষ্টিকে ড্রামাগুলোর আবির্ভাব হলো। এটা কিন্তু আমার জানা ভীষণ প্রয়োজন, এই যে সালগুলো এবং পিরিয়ডগুলো। নেক্সট রাইজিং অফ মেটাফিজিক্যাল পোয়েটস, এই তখনই শুরু হয়ে গেল মেটাফিজিক্যাল পোয়েটসদের আবির্ভাব। কে? না, অবশ্যই প্রথম আসবেন কে? জন ডান। তারপর যার নাম হচ্ছে স্যামুয়েল জনসন। নেক্সট আসবো আমরা অ্যারাইভাল অফ উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, the the legend of English literature, যিনি সাহিত্য, যতদিন পৃথিবীতে মানুষ তাঁরই কথা, as long as men can breathe or eyes can see, so long lives and this gives life to thee। পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মানুষ যখন ততদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন আর শ্বাস নেবে বেঁচে থাকবে ততদিন কবিতা পড়বে, আর যতদিন কবিতা থাকবে ততদিন তার বন্ধু বাঁচবে, অর্থাৎ বন্ধু বাঁচবে থাকবে। তো পরের কথা, সবার আগে বাঁচবে হচ্ছে তার লেখা। এই হলো উইলিয়াম শেক্সপিয়ার। আর জন্ম অবশ্যই born around April 23, 1564 and died on April 23, 1616। এইটুকুর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট আসছি উইলিয়াম শেক্সপিয়ার্স নোটেবল ওয়ার্কস। চলো আমরা দেখে নিব ফেমাস ড্রামাস। প্রথম আসি ট্র্যাজেডি। আমি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে ক্রোনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করবে। প্রথমে হ্যামলেট 1603, মেকবেথ 1606, নেক্সট কিং লিয়ার 1608, জুলিয়াস সিজার 1623। এখানে একটু মনে রাখতে হবে 1623 তখন তো বাঁচেননি, অ্যাকচুয়ালি তখন পাবলিশ হয় এটা 1500 এন্ড সামথিং, এই 97 98 এই সময়ে লেখা হয়, কিন্তু পাবলিশ হয় জুলিয়াস 1623। এটা কিন্তু আসে পরীক্ষায়। রোমিও অ্যান্ড জুলিয়াস 1597। নেক্সট দেখবো আমরা ফেমাস ড্রামাস, কমেডিজ। এবার কমেডিগুলো মিডসামার নাইটস ড্রিম 1597, টুয়েলথ নাইট 1602, Much About Nothing 1600, As You Like It about 1599 এই সময় লেখা হয় প্রায়, আর পাবলিশ হয় কিন্তু 1623। এটা কিন্তু ভীষণ ভীষণ জানা প্রয়োজন। নেক্সট আসি আমরা ফেমাস ড্রামাস হিস্ট্রিক্যাল। এবার হিস্ট্রিক্যাল ড্রামাগুলো এটা এইভাবে পরীক্ষায় আসে। হিস্ট্রি ড্রামা কি? হেনরি ফাইভ, রিচার্ড থার্ড, এবার রিচার্ড টু, এক্সেট্রা। এবারে আমরা জানবো উইলিয়াম শেক্সপিয়ার নোটেবল ওয়ার্কসের মধ্যে কি আদার নোটেবল প্লেস, আর কি প্লে গুলো আছে। দ্য টেমিং অফ দ্য শেও, নেক্সট দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা। নেক্সট জানবো আমরা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। নেক্সট আমাদের জানা প্রয়োজন পোয়েমস, তার বিখ্যাত পোয়েমস দ্য রেপ অফ লুক্রেসি 1594, এগুলো প্রত্যেকটা জানা প্রয়োজন। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস 1593, A Lover's Complaint 1609, and last one The Phoenix and the Turtle 1601। এই ক্রোনোলজিক্যালি মনে রাখলে পরে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সর্বোপরি যে অপশনগুলো থাকে সেটা কিন্তু বিভিন্ন ঘুরিয়ে দেবে। তাই এইভাবে আমি দেওয়ার চেষ্টা করি যাতে কোথাও মনে রাখতে সুবিধা হয়। নেক্সট আসি, এবারে আমরা দেখবো সনেটস। তো আমরা জানি একটা সনেটস এর যদি পেত্রাকান দান্তের তারা একটা সনেট লেখেন, কিন্তু সনেটের মধ্যে একটা আধুনিকীকরণ, একটা দিগন্ত তিনি আবিষ্কার করলেন উইলিয়াম শেক্সপিয়ার। চলো উইলিয়াম শেক্সপিয়ার সনেট পেইন্ট 154 সনেটস
কতটা 154 সনেটস লিখেছিলেন। A collection first published in 1609, তার the total sonnets a collection published in 1609 সালে, and the most famous includes sonnets, সবচেয়ে ফেমাস আলোড়ন সৃষ্টিকারী সনেট হচ্ছে কোনগুলো? 18, 18, 29, 73, 116 and 130 সব সনেটস বিখ্যাত। আপনাদের এই কখনো সনেটস কিন্তু একদম আলোড়ন সৃষ্টিকারী, এইভাবেও পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট দেখছি সনেটস গুলো। সনেট নং 1 টু দেখো খুব ইম্পর্টেন্ট। সনেট 1 to 126 সনেটস অ্যাড্রেসেস টু আ ইয়াং ম্যান নোন অ্যাজ দ্য ফেয়ার ইউথ। এইটুকুর মধ্যে কিন্তু অনেক টাইপের কোশ্চেন এসেছে বিভিন্ন পরীক্ষাতে। এবারে খুব ইম্পর্টেন্ট টপিক, সনেটস নং 1 to 126 সনেটস অ্যাড্রেসেস টু আ ইয়াং ম্যান নোন অ্যাজ দ্য ফেয়ার ইউথ। এইটুকুর মধ্যে অনেক টাইপের কোশ্চেন কিন্তু আমাদের জানা হয়ে যায়, ঠিক এইভাবে করতে হবে। নেক্সট সনেটস 127 to 154 addresses to a dark lady. Next, title of the sonnet 154 sonnets, এই 154 সনেটস কে একত্র করে কালেকশন করে আর নাম দিয়েছে শেক্সপিয়ার সনেটস, পাবলিশ হয়েছে 1609। নেক্সট, এবারে জানবো আমরা থিম অফ দ্য সনেটস, তার সনেটগুলো মেজর যে থিমস, অনেক থিমস আছে, আমাদের মেজর থিমস গুলো কি কি ছিল? একটা হচ্ছে লাভ, বিউটি, মর্টালিটি অ্যান্ড ইমর্টালিটি। নেক্সট, স্ট্রাকচার অফ দ্য সনেটস, তার স্ট্রাকচার হলো 14 লাইনস, অবশ্যই সনেটস 14 লাইনস, টিপিক্যালি আইএমবিক পেন্টামিটার, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক এইভাবে জানবো। নেক্সট আসি আমরা রাইম স্কিম অফ সনেটস, তাহলে রাইম স্কিমটা কি ছিল দেখো, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, আমি এগুলোর ক্লাস তোমার আলাদা করে দেবো, দেখবে খুব ইজি হবে। নেক্সট, ফর্ম অফ দ্য সনেট, তার সনেট গুলো ফর্ম কি ছিল? কনসিস্ট অফ 3 স্ট্যান্জাস এন্ড 1 কনক্লুডিং কাপলেট, 3টে স্ট্যান্জা আর 2টো লাইনের একটা কনক্লুডিং কাপলেট। নেক্সট আসি লিটারারি স্টাইল, তার স্টাইল কি ছিল? ডার্ক অ্যান্ড কোশ্চেনিং ইউজড ইন হিজ লিটারেচার। নেক্সট, এবারে জেকোবিয়ান এজ এর লিটারারি স্টাইল গুলো কি কি ছিল? স্টাইল গুলো ছিল কি কি? ডার্ক অ্যান্ড কোশ্চেনিং ইউজড, অর্থাৎ তার সময় যে ইংলিশ লিটারেচার ইউজ করা হতো সেটা ডার্ক এবং কোশ্চেনিং মেথড। তার সময় এসেইস্ট বা প্রবন্ধকার কারা ছিলেন? ফ্রান্সিস বেকন অ্যান্ড রবার্ট বার্টন। এইভাবে তোমরা যদি পড়ো, আশা করছি ঠিক এইটুকু পড়লে পরেই বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেন গুলো আসে খুব ইজিলি হেসে খেলে অপশন দেখা মাত্র আনসার করতে পারবে। এরপর দিন রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ 1660 টু 1700 এডি, এই পিরিয়ডের একইভাবে অত্যন্ত নিখুঁতভাবে পয়েন্ট আউট আকারে দেওয়ার চেষ্টা করব, যা রেডি করলে পরে তোমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইংলিশ লিটারেচার যারা পড়ো তাদের কাজে লাগবে। তাছাড়া ইউজিসি নেট, সেট, ডাব্লিউবিপি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিস্ট্রেস, এসএলএসটি মাদ্রাসা, ইউপি, টিজি, পিজিটি, রেলওয়ে টিচার, এনবিএস, কেবিএস, ডিএসএসএসবি এক্সেট্রা, এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য একদম ভীষণ ভীষণভাবে উপকৃত হবে। গুড বাই।